ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জ মার্চের ঘোষণা নাহিদের, বিকেলে রাজবাড়ীতে সমাবেশ। কারফিউতে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। গোপালগঞ্জে হামলা ভাঙচুরের ঘটনায় জেলায় জেলায় মিছিল সমাবেশ, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান। আইনশৃঙ্খলার অবনতি ও সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশে যুবদলের বিক্ষোভ, জাতীয় নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ। এই বর্তমান আমাদের আন্দোলনের ফসল যে সরকার, তার যে করণীয়, যে প্রতিটি ধাপে ধাপেই কেন জানি ব্যর্থ হচ্ছে। এবং নাটোর সড়কে ঝরল যুবকের প্রাণ, মাদারীপুরে ডিম বোঝাই পিকআপ ভ্যান উল্টে খাদে, ব্যবসায়ীদের মৃত্যু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। আওয়ামী ফ্যাসিস্টের গ্রেফতার না করা হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরে জুলাই পদযাত্রায় এই কথা বলেন নাহিদ। তিনি আরো বলেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেন তারা গতকাল রিফাইন্ড আওয়ামী লীগের চিত্র দেখেছে। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে বলেও জানান তিনি। ফরিদপুরের পথসভা শেষে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয় এনসিপি নেতারা। এনসিপির পদযাত্রা ঘিরে আওয়ামী লীগের হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় এ পর্যন্ত 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রশাসনে জারি করা 22 ঘণ্টার কারফিউ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কাজ করছে যৌথ বাহিনীও। থমথমে পরিস্থিতিতে শহরে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই কম। শেখ জাবেরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জ জেলা জুড়ে চলছে টানা 22 ঘণ্টার কারফিউ। বুধবার রাত 8টায় শুরু হওয়া কারফিউ বলবৎ থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে কারফিউর মধ্যেই জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। আমরা সরকারি চাকরি করি, এই জন্যই বের হয়েছি, সরকারি ডিউটি করতে হবে। কিস্তি এলাতে মানবে না, কারফিউতেও মানবে না, কিস্তিতে দিতে হবে, খাই বা না খাই কিস্তিটাতে দিতে হবে। কারফিউ আসলে আসা ঠিক হই নাই, এরপরও আইসি ফ্যাটে যায়, বউ ছেলে মেয়ে আছে। বাসা বাড়িতে কাজ করি আমরা, গরিব মানুষ, খাবো কি ভাই, এই জন্য কাজে বার হয়েছি। শহরের বিভিন্ন রাস্তায় এখনো পড়ে আছে ইটপাটকেল, বাস সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কে ইজি বাইক, মাহিন্দ্রা ও ভ্যান চলতে দেখা গেলেও সংখ্যায় কম। আর পুরোপুরি বন্ধ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচলকারী বাস। শহরের ঘোনাপাড়া, এলজিডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড়ে কোনো চেকপোস্ট চোখে পড়েনি। গোপালগঞ্জ পৌরসভার সামনে গ্রাম পুলিশের সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বানচালে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সভামঞ্চ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগও করে তারা। পরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইনিং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিতে আরও আছেন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব। কমিটিকে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার আবারও তার ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
গোপালগঞ্জে কারফিউ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, আপনি আমাদের জানাবেন কেমন দেখছেন কারফিউ পরিস্থিতি এবং পরিবেশ কি বলছেন সেখানকার স্থানীয়রা? স্নেহা, আপনি আসলে যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে চলছে 22 ঘন্টার কারফিউ। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান লঞ্চঘাট এলাকায়। এটি মূলত এই গোপালগঞ্জ শহরের একটি প্রাণকেন্দ্র বলা চলে। গতকাল সেনাবাহিনী এবং পুলিশের সাথে আওয়ামী লীগ এবং সহযোগী বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকদের সাথে যে হামলার ঘটনাটি ঘটেছিল, সেটি এই স্পটেই ঘটেছিল। আমি যদি একটু দেখাতে চাই, এখানে এখন সেনাবাহিনীর সদস্যরা সাজোয়া যান নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। তবে এখানে কারফিউ থাকলেও এখানে যে সকল যানবাহন চলাচল করছেন তারা মূলত আসলে তাদের জরুরি প্রয়োজনেই মূলত এখান দিয়ে চলাচল করছেন। আমরা গোপালগঞ্জের সার্বিক যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি পরিদর্শনের জন্য গোপালগঞ্জে আজ সকালে এসেছিলেন ঢাকা রেঞ্জের যে ডিআইজি রয়েছেন রেজাউল করিম মল্লিক। তিনি আজ গোপালগঞ্জের সার্বিক পরিবেশ পরিস্থিতি পরিদর্শন শেষে দুপুর বেলায় গোপালগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যান। এই কারফিউর এছাড়া আর একটি বিষয় জানিয়ে রাখি যে গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান, এই অভিযানে এখন পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা রেকর্ড হয়নি, মামলা প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। এছাড়া গতকালকের পর থেকে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের কারফিউ সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করেছে এনসিপি ও জামায়াতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার সকালে নড়াইলে বিক্ষোভ করেছে ছাত্র জনতা কর্মসূচি। গোপালগঞ্জে হামলার নিন্দা জানানো হয়। লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 9:30টায় শহরের মিশন মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপযোগী ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় তারা। মুন্সিগঞ্জ সুপার মার্কেট গোল চত্বর প্রাঙ্গণে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা দোষীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায়। সরকার সতর্ক থাকলে গোপালগঞ্জের ঘটনা ঘটত না বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, আওয়ামী লীগ যেন আর কখনো ফিরতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে জুলাই গণ অভ্যুত্থান সংস্কারের রূপরেখা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। গোপালগঞ্জের ঘটনা খুনিদের আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন, সম্মিলিত উপলব্ধি দরকার, ধরে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। গতকাল গোপালগঞ্জে যেটা হলো, আমি স্তম্ভিত হয়ে গেলাম। সরকার তো আগের দিন থেকেই জানতাম, আমরা সবাই জানতাম সরকার কি ব্যবস্থা নিয়েছে, নাকি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে 4টা মরুক তারপর আমরা কিছু করব। তারপরে নিজেরা বসে বিরাট বিবৃতি দিয়েছেন, কাউকে ক্ষমা করা হবে না। এই সমস্ত ক্ষমা করা হবে না আমার বিবৃতি কোনো কাজে আসে? এই গালিগালাজের সংস্কৃতিতে আমাদেরকে এই ধ্বংসস্তূপে এনেছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, পুরনো সংস্কৃতির কি কি দিক আমরা বাদ দিব, আসেন সেটা নিয়ে কথা বলি। গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তাহলে এইরকম একটি শক্তি বাংলাদেশের মাটিতে যাতে আগামী দিনে
তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব হতে হবে। এই জায়গাটা আমরা এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত কৃষক দলের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে অস্থিতিশীল পরিবেশ। সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের, তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয়, যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোন কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলার অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। এই সময় বক্তারা মিটফোর্ড হত্যাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান বলেও জানান নেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। আইন শৃঙ্খলার অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল করে যুবদল। বৃহস্পতিবার সকাল 11:30টায় নাটোরের আলাইপুর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না। আমরা চাই নির্বাচন এবং ঐক্য। সকালে বরিশালে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর যুবদল। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মহানগর দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় নেতারা দেশে পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে অস্থিতিশীল সৃষ্টির অভিযোগ তোলেন। এদিন নোয়াখালীতে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে যুবদলের প্রতিবাদ মিছিল শুরু হয়ে জেলা জামে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। কূটনীতির প্রতিবাদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, যেন অনতিবিলম্বে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো হয় সরকারের দাবি। অন্তর্বর্তীকালীন সরকার না পারছে মানুষের জানমাল নিরাপত্তা দিতে, না পারছে মানুষের এই যে ক্রয় ক্ষমতা সেটাকে মানুষকে নিয়ন্ত্রণে কিংবা নাগালে কিংবা সহনীয় পর্যায়ে আনে দিতে পারছে। উপকূলীয় জেলা ভোলায়ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এ সময় বিএনপিকে নিয়ে সব ষড়যন্ত্র বন্ধে হুঁশিয়ারি দেন নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চুয়াডাঙ্গা জেলা যুবদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের সাহিত্য পরিষদ থেকে বের হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করছে যুবদল। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান ও শরীফুল ইসলাম। শুরুতে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, আপনি আমাদের জানাবেন যুবদলের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? স্নেহা, আমি এই মুহূর্তে আছি নবাবগঞ্জ সরকারি কলেজের গেটে। এখানে সারা দেশে বর্তমান সরকারের নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রুত নির্বাচন সহ নানা বিষয় নিয়ে কিন্তু যুবদল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। তারা কিছুক্ষণ পরেই কিন্তু এই সমাবেশটি শুরু করবে নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে। এরপর কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করে কিন্তু এই সরকারি কলেজের গেটেই কিন্তু তাদের একটি পথসভার আয়োজন করার কথা রয়েছে। আমরা একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফকে। যে আপনার কাছে আমরা একটু জানতে চাই আপনাদের আজকে কর্মসূচি কি ছিল? আমাদের কর্মসূচি এই সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলার অবনতি এবং কিছু একটা সংগঠন তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে কটূক্তি করেছে, এইটার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের এই কর্মসূচি, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আমরা পালন করছি। আমরা চাই এই সরকার, এই দুর্বল সরকার অতি সত্বর একটি জাতীয় নির্বাচন দিয়ে এই দেশের মানুষকে মুক্তি দেখ। এই ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনারা কোন কোন ইউনিট আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত হয়েছে? আমাদের এখানে আজকে প্রথমত আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এই যেটা শুনবেন তাদেরকে সকলকে, দেশের সকল জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সকল ইউনিট উপস্থিত আছে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলা, 4টি পৌরসভার সকল নেতৃবৃন্দ
ইনশাল্লাহ এখানে উপস্থিত আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই কর্মসূচি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব। এবং ধন্যবাদ ইসমাইল, আপনি শুনছিলেন ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলে কিন্তু জেলা যুব দলের যে কর্মসূচি চলছে, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশের যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তার যে প্রতিবাদে সারা দেশে কিন্তু যুব দলের যে কর্মসূচিগুলো চলছে, এই কর্মসূচিগুলো নিয়ে ইতিমধ্যেই যে জেলা যুব দলের আয়োজনে যে দেশব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু নড়াইলে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতৃবৃন্দ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে কিন্তু তারা যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই জেলা যুব দলের আয়োজনে আজকের এই যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এখানে জেলা যুব দলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদাত কবির রুবেল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান উপস্থিত সহ যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করবো কেন বা কি জন্য আজকের এই আয়োজন। জেলা যুব দলের সংগ্রামী সভাপতি মশিয়ার রহমানের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে কি জন্য আজকের এই আয়োজন, বিষয়টির সম্পর্কে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আমার আপনার প্রিয় নেতা, সারা বাংলাদেশের লক্ষ কোটি যুবকের নয়নমণি জননেতা জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা হলো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায় অপরাধের বিরুদ্ধে আমাদের যে কঠোর এবং কঠিন কর্মসূচি। স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা বড় কঠিন। সেই চ্যালেঞ্জিং মোকাবেলায় আমরা নিয়েছি বাংলাদেশের সকল মানুষকে স্বাধীনভাবে পথ চলার সুযোগ তৈরি করে দেব, এই প্রত্যয় নিয়ে আজকে আমাদের যুব দলের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। ধন্যবাদ। ধন্যবাদ। একটু জানতে চাচ্ছিলাম সাধারণ সম্পাদক সাইদাত কবির রুবেল, আসলে কি কি আয়োজন আছে আজকের আপনাদের কর্মসূচিতে? আজকে আমাদের মূলত প্রোগ্রাম হলো বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটা হলো সরকার নির্লিপ্ততার কারণে এবং সারা দেশের গুম খুনের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, সারা দেশে যে যুব দলের যে কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু যুব দলের যে বিক্ষোভ কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। নড়াইলে তো এই ছিল নড়াইল থেকে যুব দলের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ। তারেক এবং শরীফুল, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ এবং নড়াইল থেকে যুব দলের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বেনাপোল স্থল বন্দরে তীব্র জলাবদ্ধতায় পণ্য খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে যানবাহন ও নিরাপত্তা কর্মীদের চলাচল। এমনকি পণ্যবাহী ট্রাক প্রবেশের কয়েকটি গেটও বন্ধ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে জমে থাকা কেমিক্যাল মিশ্রিত পানিতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শ্রমিকদের। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। বেনাপোল বন্দরে ছোট পণ্য পণ্যাগারে এবং বড় পণ্য ওপেন ইয়ার্ডে রাখা হয়। তবে এসব স্থাপনা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নির্মিত না হওয়ায় বৃষ্টিতে পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পণ্যের মান নষ্ট হয় এবং চলাচলে সমস্যা হয়। এছাড়া বন্দরে বছরের পর বছর পড়ে থাকা কেমিক্যাল বর্জ্যের সাথে বৃষ্টির পানি মিলে চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরের যে অবকাঠামো উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নমূলক কাজটা ছিল একদম অপরিকল্পিত। এই অপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম হওয়াতে আজকে বেনাপোল বন্দরে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শ্রমিকরা বলছেন, একদিন বৃষ্টি হলে প্রায় 3 দিন পানি জমে থাকে। এতে দূর দূরান্ত থেকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। বন্দরের পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা চারি সাইডে বৃষ্টির পানি জমে থাকে। একদিন যদি বৃষ্টি হয় তা 3 দিন আমরা কাজ করতে পারি না, এতে পানি জমে থাকে। পোর্ট কর্তৃপক্ষ এবং সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আকুল আবেদন যাতে করে যত তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক এবং আমাদের কর্মজীবী শ্রমিকদের
কাজে ফিরতে পারে তার সুব্যবস্থা করার জন্য মর্জি হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলছেন তারা। জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। যে আমদানি রপ্তানি পণ্য উঠানামা এতে কিছুটা গতি কমেছে। বৃষ্টি থেমে গেলে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হলেও বেনাপোল স্থলবন্দরটির শেড ও ইয়ার্ড অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে বন্ধ হয়ে যায় পণ্য খালাস। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানের দাবি তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে 3টি বিভাগীয় মামলাও হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ তারা। তবে ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে আব্দুস সালাম বলছেন, একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এম নজরুল ইসলামের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। কিন্ডারগার্টেন নিবন্ধনের জন্য চাপ প্রয়োগ করে স্কুল প্রতি 2 থেকে 3 লাখ টাকা ঘুষ দাবি করেছেন গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। ঘুষ না দিলে স্কুল বন্ধের হুমকি দিয়েছেন তিনি। তার ঘুষের খরচ থেকে রেহাই পায়নি স্কুলের পিয়নরাও। এছাড়া শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে। উনি আমাকে বলতেছে যে আপনি তো আমাকে অফিস কিছু খরচ দিবেন, মানে 40,000 টাকা চাইছে, 40,000 টাকা চাইতে 5-6 টাকা কমতে পারি, এর উপর সে কমাবে না। আমি এক পর্যায়ে স্যার আমি 1 টাকা দিতে পারবো। আমাদের এই 8,330 টাকার বোনাসের ভিতরে 500 টাকা হলো আমাদের ঘুষ দিতে হয়েছে। এইরকম প্রশাসন আমরা তো দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমরা চাই না। আমাদের সামনে অফিসে বৈশাই বিভিন্ন প্রকার অমানবিক আচরণ, তারপরে অশালীন বক্তব্য, আমরা তার এইগুলোর খুবই ক্ষুব্ধ। আমরা মানে নিজেরাও খুব মর্মাহত এবং ক্ষুব্ধ এবং নির্যাতিত আমরা সবাই। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষকদের কটূক্তি, শিক্ষক বদলিতে অনিয়ম, বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বাণিজ্য, বই বিতরণে অনিয়ম সহ নানা অভিযোগে কয়েক দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গেল 21 জানুয়ারি উপপরিচালক তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তবে শিক্ষা অফিসার আব্দুস সালামের দাবি, তদন্তের বিষয়ে জবাব দিয়েছেন তিনি। একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিবন্ধন প্রক্রিয়াটাকে কিভাবে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে বা এটাকে কিভাবে করবে, এই বিষয়টি আমার কাছে এটি হচ্ছে এটাই হচ্ছে সত্য। এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি অবগত। এখানে আপনার একটা গ্রুপ, তারাই কিন্তু মেইনলি এখানে একটা বিগত দিনে একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটটি আমাদের পিছনে লেগে আছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত টিম কাজ করছে। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এগুলি অধিদপ্তর তদন্ত করে গেছে কয়েকদিন আগে, এগুলি তদন্ত হচ্ছে। যদি এটা ঘটনার সত্যতা প্রমাণ হলে শাস্তি হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আব্দুস সালামের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রাজধানীর নয়াপল্টনে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে সেখানে। বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা আজকে সেই শপথ নতুন ভাবে গ্রহণ করে এই রক্তস্নাত আন্দোলনের দিনকে স্মরণ করে, শহীদের সেই আকাঙ্ক্ষা, শহীদের সেই রক্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে আবার নতুন করে শপথ নেই, যেন এই জাতির জীবনে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠিত হয়েছে, এই ঐক্যকে আমরা সমুন্নত রাখি, সব সময় অটুট রাখি, ইস্পাত কঠিন বন্ধনে আবদ্ধ রাখি এবং সেই শক্তি নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন রকমের মতভেদ থাকবে, ভিন্নমত থাকবে, বহুমত থাকবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধন্যবাদ। আজকে এই সংক্ষিপ্ত জনসভায় সম্পৃক্ত যুব দলের আয়োজিত সভায় আপনারা
অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন। সেজন্য এখন আমরা মিছিল শুরু করব। তার আগে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশ গণতন্ত্র। দর্শক, রাজধানীর নয়াপল্টনে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। মাদারীপুর ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের নাসারে আশ্রম এলাকায় ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নূর নবী নামে এক ডিম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দ্রুত গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নূর নবীকে মৃত ঘোষণা করেন। এদিকে নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাবুদ্দিনের বর্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।